নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গাল বাড়িয়ে চড় খাওয়াটা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা নবান্ন। আজও তেমন একটি মামলায় গাল বাড়িয়ে চড় খেলো রাজ্য সরকার। কীরকম লাগলো বলুন তো? একজন গ্রুপ ডির মামলায় চড় খেলো নবান্ন। আমি এভাবেই ব্রিফ করছি, সামারাইজ করছি, তার কারণটা হচ্ছে বাস্তব যেটা বলছি সেটাই আমি আপনাদের কাছে উল্লেখ করছি। সুবীর সাহা একজন গ্রুপ ডি কর্মী, আইসিডিএস ধনিয়াখালী অঞ্চলে কোনো একটি জায়গায় গ্রুপ ডি কর্মচারী। তিনি ডিএ আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চের শরিক ছিলেন, মামলা মোকদ্দমা ইনভলভ ছিলেন, প্রচুর দৌড়দৌড়ি করতেন, সরকারি কর্মচারী, রিটায়ার্ড সরকারি কর্মচারীদের আন্দোলনে লড়াই করতেন। আমরা দেখেছি কন্ট্রাকচুয়াল কর্মীদের হয়ে মুখ খুলতেন, কথা বলতেন, নার্সিং স্টাফদের হয়ে কথা বলতেন, সমস্ত গান্ধীমূর্তির পাদদেশী যারা বসে রয়েছেন তাদের হয়ে কথা বলতেন, যোগ্য যারা চাকরি হারিয়েছেন সরকারের বদমাইশিতে শয়তানিতে তাদের হয়ে মুখ খুলতেন, কলকাতা দিল্লি দৌড়দৌড়ি করতেন, প্রচুর পরিশ্রম করতেন। সেই মানুষটাকে আচমকা এক ওয়ান ফাইন মর্নিং আইসিডিএসে যিনি হত্যাকর্তা বিধাতা আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান্ন কোথায় বদলি করে দিলেন? সুদূর দার্জিলিংয়ে। ভাবুন, ধনিয়াখালী থেকে দার্জিলিং। কী অপরাধ? তিনি ডিএ চাওয়ার আন্দোলনে শরিক ছিলেন। নাছোড়বান্দা সুবীর শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছিলেন, সরাসরি গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তাদের সঙ্গে নিয়ে, এবং সেটা কলকাতা হাইকোর্ট থেকে শেষ পর্যন্ত স্যাটে যায়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তার এই ট্রান্সফারটা স্থগিতাদেশ দেয়, এবং সেই স্থগিতাদেশ দেওয়ার পর শেষ পর্যন্ত তাকে জয়েন করতে দেওয়া হয়নি। কি মর্মান্তিক দেখুন! তিনি পরবর্তীকালে যখন এই ট্রান্সফারের স্থগিতাদেশ হয়, তিনি ধনিয়াখালী অফিসে জয়েন করতে যান, সেখানে তাকে জয়েন করতে দেওয়া হয় না। 2 মাস ধরে তার মাইনেও তিনি পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ কোর্টের অর্ডার যে তার স্থগিতাদেশ, তার ট্রান্সফারটায় স্থগিতাদেশ দিয়েছে যখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তারপরেও তারা সেটা মানছেন না, তখন সেটা কন্টেম্পট অফ কোর্ট হয় এবং সেটা আদালত অবমাননার শামিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে সম্ভবত জাস্টিস হরিনাম মুখার্জি তাঁর বেঞ্চে গিয়ে সুবীর সাহা শরণাপন্ন হন, এবং সেখানে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তারা এই মামলাটা লড়াই করেন, এবং সেখানে জাস্টিস অরিন্দম মুখার্জি আজকে রায় দেন পরিষ্কারভাবে যে ইমিডিয়েটলি সোমবার থেকে সুবীরবাবুকে ধনিয়াখালীর আইসিডিএস অফিসে জয়েন করতে দিতে হবে। 1, 2 নম্বর হচ্ছে 2 মাস ধরে তিনি যে মাইনে পাচ্ছেন না, সমস্ত মাইনে তার হাতে তুলে দিতে হবে। আচ্ছা, একটা পাগলেও জানে যে গ্রুপ ডি কর্মচারীকে অত দূরে ট্রান্সফার করা যায় না। যা সরকারি আইন বা সরকারি বিধি আছে, গ্রুপ ডি কর্মচারীকে তার বাড়ির সামান্য, সে বিশাল কিছু টাকা পান না, কিন্তু তার বাড়ি থেকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন, হয়তো 6 থেকে 10 কিলোমিটারের মধ্যে তাকে তার অ্যাসাইনমেন্টটা রাখতে হবে। এটা সরকারি আইন, এটা আমি বলছি বলে না। তো তাহলে কি করে কয়েকশো মাইল দূরে তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হলো? যারা ট্রান্সফার করলেন তারা জানতেন না আইনটা, ভেবেছিলেন আস্ফালন, না ক্ষমতার জোর। আমি সরকারে আছি, আমার নেত্রী 14 তলায় বসে আছেন, আমি যা ইচ্ছে তাই করতে পারি। যেমন এদেশে এ রাজ্যে আইন, সংবিধান, নিয়ম কানুন সমস্ত ওই 14 তলার নাটের গুরু ভদ্রমহিলা তিনি শেষ করে দিয়েছেন। তিনি মনে করেন আমি যা বলবো, যেহেতু আমি ভোটে জিতেছি সুতরাং আমি যা বলবো সেটাই আইন, দেশের আইন টাইন বলে কিছু নেই। এখানেও তাই করতে গিয়েছেন, করে মুখটা পড়েন। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, সুবীরবাবু মামলার আইনি দ্বারস্থ হয়েছে, কত আদালতে কত সময় গেল ভাবুন তো। যে আদালতে কত অন্যান্য মামলায়, কত পেন্ডিং কেসে মামলায় আদালত সময় দিতে পারে না, সেই সময়টা তো আদালতে নষ্ট হলে ছেঁচড়ামি করার জন্য। জানতো না সরকার যেটা হারবে, তাহলে মামলাটা লড়লো কেন? প্রথম দিনই সারেন্ডার করা উচিত ছিল। কেন কলকাতা হাইকোর্টে কন্টেস্ট করতে গেল? কেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কন্টেস্ট করতে গেল? কেন কলকাতা হাইকোর্টে কন্টেম্পটেও বিরোধিতা করতে গেল? কেন, কিসের জন্য গেল বলুন তো? এবং এই যে আইনজীবী, প্রথমে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার আইনজীবী দিলেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ্য সরকার আইনজীবী দিলেন, আবার কলকাতা হাইকোর্টে কন্টেম্পটে সেখানে আইনজীবী দিলেন। আচ্ছা, এই আইনজীবীদের পেছন তো পয়সা খরচা করতে হলো। এই আইনজীবীদের পেছনে রাজ্য সরকারকে তো পয়সা খরচা করতে হলো, কয়েক লাখ টাকা খরচা করতে হলো। কার টাকা? আমার আপনার টাকা। ওই সুবীরবাবুরও টাকা, আমারও টাকা, আপনারও টাকা। আমাদের টাকা দিয়ে মামলা হারতে চান ওই নাটের গুরুর মহিলা। আমরা বসে বসে দেখছি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার ভাতাতে আমরা মোহিত হয়ে আছি। যেখানে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, যেখানে লক্ষ লক্ষ পদ দিয়ে সরকারি রিক্রুটমেন্ট করা যাচ্ছে না, যেখানে 1.5 লক্ষর ওপর সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল করা যাচ্ছে না, রিক্রুটমেন্ট করা যাচ্ছে না, যেখানে আশা কর্মীদের মাইনে বাড়ানো যাচ্ছে না, যেখানে আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ানো যাচ্ছে না, যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করা যাচ্ছে না, সেইখানে দাঁড়িয়ে একটা সরকার মামলা হারার জন্য এইভাবে লাখ লাখ টাকা গলিয়ে দেয়, ভাবুন তো। আমি সরাসরি আজকে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বললাম পুরো বিষয়টা নিয়ে, কী হয়েছে এক্স্যাক্টলি, কোর্টের ভেতরে কী হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম প্রতিনিধি যিনি সুবীর শাহ, গ্রুপ ডি কর্মচারী, ধনিয়াখালী আইসিডিএসের কর্মী। এবার আমি খালি ভাবছি, আইসিডিএস কর্তা যদি এবার ওই নবান্নের নাটের গুরু মহিলার কথা শুনে সুবীরবাবুকে জয়েন না করতে দেন,
আদালতে শরণাপন্ন হবেন, আইসিডিএস কর্তার কিন্তু চাকরি নিয়ে টানটানি হবে বলছি। যারা সরকারি অফিসার একটু সংযত হয়ে যান, আমি আবার বলছি এনাফ ইজ এনাফ, সংযত হয়ে যান। আইনকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলুন, আপনারা তুলবেন না, কারণ আপনারা দিনের শেষে পাবলিক সার্ভেন্ট। এবং এরপরে যদি আদালতে আপনাদের ডেকে পাঠাতে কি কপালে আপনাদের দুর্ভোগ আছে আপনারা নিজেরাও জানেন না। জানি না শেষ পর্যন্ত কোন দিকে হবে, সুমতি ফিরবে কিনা, তার মধ্যে তো লক্ষ লক্ষ টাকা গলে গেল না, আদালতে গিয়ে পয়সা খরচা করে মামলা লড়লেন, বাঘা বাঘা উকিল দিয়েছিল রাজ্য সরকার, কি হলো, গাল বাড়িয়ে ঠাস করে চড়, এবং সেই চড়ে অবশ্য লাল হয় না, পোড়ামুক্ত সরকারের ফলে সেই পোড়া মুখে আর লাল কী হবে, ওই মহিলা বসে বসে না আমি যা বলবো তাই করে ওকে ট্রান্সফার করতে হবে, কোনো কথা জানি না। তার রেজাল্ট হলো 3টে মামলায় 3বারই, মানে কলকাতা হাইকোর্টে প্রথমে, তারপরে স্যাটে, তারপরে আবার কলকাতা হাইকোর্টে, মুখ পুড়িয়ে ঘরে ফিরল। দেখা যাক সোমবার দিন সুবীরবাবু জয়েন করতে পারেন কিনা, আমরা নজরে রাখবো এবং আমরা আপনাদের কাছে খবর করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ্ত দাশগুপ্ত কি বললেন। নমস্কার সুদীপ্তবাবু, সন্ময় বলছি। নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি সুবীর সাহা রাজ্য সরকারি একজন কর্মচারী, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, তাকে রাজ্য সরকার বোধহয় সম্ভবত কালিম্পং এ ট্রান্সফার করে দিয়েছিল এই ডিএ নিয়ে আন্দোলন করার ক্ষেত্রে, এবং শেষ পর্যন্ত তিনি স্যাটে গিয়েছিলেন, কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, তার 2 মাস ধরে মাইনে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। ঘটনাটা কি হয়েছে বলবেন? আজকে কলকাতা হাইকোর্টে সম্ভবত আরেকটা চড় খেলো নবান্ন, কি হয়েছে একটু বলবেন? দেখুন, সুবীর বাবু সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য এবং ডিএ মামলা এবং সরকারের যে বিভিন্ন দুর্নীতি তার বিরুদ্ধে উনি লড়াই করছেন প্রথম থেকে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। হঠাৎ করে ওনাকে দার্জিলিং এ ট্রান্সফার করে দেওয়া হলো, যদিও আইন আছে, মানে ওই ডিপার্টমেন্টের নিয়ম হলো কাউকে এত দূরে ট্রান্সফার করা যাবে না, ঠিক আছে। ট্রান্সফার করে দেওয়ার পরে সুবীর বাবু কোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট থেকে প্রথমে অর্ডার দেয় যে 3 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, এই 3 সপ্তাহের মধ্যে আপনি যদি ট্রান্সফার অর্ডার স্টে পান তাহলে আপনাকে নতুন ট্রান্সফার পোস্টে জয়েন করতে হবে না। ওই 3 সপ্তাহের মধ্যে সুবীর বাবু স্যাটে মামলা করেন ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল 3রা জানুয়ারি 2025-এ ট্রান্সফারের ওপর স্থগিতাদেশ দিয়ে দেয় এবং বলে যে আপনি যেখানে আছেন সেখানেই আপনি কাজ করবেন, আপনাকে ট্রান্সফার পোস্টে যেতে হবে না। তা সত্ত্বেও সুবীর বাবুকে জয়েন করতে দেওয়া হয় না এবং ডিসেম্বর মাস থেকে তার মাইনাও বন্ধ করে দেওয়া হয়। তখন উনি আবার হাইকোর্টে কন্টেম্প্ট করেন। কন্টেম্পটে আজকে রাজ্য সরকার অপোজ করে যে না, একে জয়েন করা যাবে না। তখন কোর্টও খুব অবাক হয়ে যায় যে আপনি কি বলছেন, ট্রাইব্যুনাল অর্ডার আছে, কোর্টের অর্ডার আছে যে ট্রান্সফার স্টে, তাও আপনার অফিসাররা বলছে ওনাকে জয়েন করতে দেবেন না, এটা সঠিক না বলে মহামান্য হাইকোর্ট আজকে অর্ডার দেয় যে 24শে ফেব্রুয়ারি থেকে, মানে আগামী সোমবার থেকে ওনাকে জয়েন করতে দিতে হবে এবং ইমিডিয়েটলি ওনার মাইনে চালু করতে হবে। উনি কোথায় কাজ করতেন? ধনেখালি বোধহয়। ধনেখালিতে পোস্টেড ছিলেন এবং সব থেকে বড় বিষয় দেখুন, একজন গ্রুপ ডি কর্মচারী, মানে একজন গ্রুপ ডি কর্মচারী তার মাইনেই বা কতটুকু, মানে তাকে একটা লোককে কত রকম ভাবে কতভাবে হেনস্থা করা যায় আপনাকে এই সরকারের থেকে জানতে হবে। এবং গ্রুপ ডি দের ক্ষেত্রে নিয়ম আছে সম্ভবত যে বাড়ি থেকে, মানে তার নিজস্ব বাড়ি থেকে একটা নির্দিষ্ট কিলোমিটারের মধ্যে তার পোস্টিং হবে। একদম, তাই জন্যই দার্জিলিং এ ওনার প্রথমে দার্জিলিং এ ট্রান্সফার করাটাই ছিল বেআইনি, তাই জন্যই তো কোর্ট ওটাকে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। এবং তারপর মানে আজকের পর তাহলে যদি ধরুন এরকম হয় যে তাকে রাজ্য সরকার জয়েন করতে দিল না, তখন আবার কন্টেম্প্ট হবে এবং ওই ডিপার্টমেন্টের যে কন্টেম্প্ট করছে, যে জয়েন করতে বাধা দিচ্ছে, তাকে কোর্ট ডেকে পাঠাবে, তার শাস্তি হবে। মানে উনি তো বোধহয় আইসিডিএস ডিপার্টমেন্টের আন্ডারে আছেন, তাই তো? হ্যাঁ। মানে তাহলে আইসিডিএস কর্তার শাস্তির মুখে পড়বেন, অবস্থাটা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যদি না মানে। একদম, যদি না সোমবার থেকে ওনাকে জয়েন করতে দেওয়া হয় এবং ওনার মাইনে চালু হয়। এটা কি জাস্টিস অরিন্দম মুখার্জির বেঞ্চ? জাস্টিস অরিন্দম মুখার্জি এই অর্ডারটা দিয়েছেন। গত 2 মাস ধরে তাকে মাইনে দেওয়া হয়নি, তাই তো? গত 2 মাস ধরে মাইনে দেওয়া হচ্ছে না, জয়েনও করতে দেওয়া হচ্ছে না। মানে কি পরিমাণ আপনার উপর আক্রমণ নেমে আসবে আপনি যদি সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। কিন্তু এটাও সত্যি, যতই এই আক্রমণ নেমে আসুক, এখনো ভারতবর্ষে আইন আদালত আছে এবং আমরাও এটা আজকে বলে দিচ্ছি, আপনারা যতই আক্রমণ করুন আমরা আদালতে বুঝে নেব। একটা কথা বলুন তো, এই মামলার শুনানি কবে থেকে শুরু হয়েছে? মানে প্রথমে হাইকোর্ট, তারপরে স্যাট, তারপরে ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু হয়েছে। ডিসেম্বরের 20, 2024 থেকে
এই আদালতে মানে মামলা শুরু হয়েছে। 5-6 বার মামলায় শুনানি হয়েছে এবং একদম একদম প্রত্যেকবার রাজ্য সরকার কন্টেস্ট করেছে, তাই তো? কন্টেস্ট করেছে, এবং প্রত্যেকবারই কন্টেস্ট করেছে, অর্ডারও হয়েছে যে এই ট্রান্সফার অর্ডার ব্যাড, তার সত্ত্বেও ওনাকে ইচ্ছাকৃতভাবে জয়েন করতে দেওয়া হয়নি। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু।